সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি একটি জব প্রিপারেশনের কোশ্চেন সলিউশন করে দেখাবো। সামনেই পিজিসিবি এর উপসহকারী প্রকৌশলী এর নিয়োগ পরীক্ষা আসছে, এজন্য আজকে আমি পিজিসিবি এর 2018 সালের নিয়োগ পরীক্ষার উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি সলিউশন করে দেখাবো। আর এখন থেকে আমার চ্যানেলে নিয়মিত এমন ভিডিও প্রতি সপ্তাহে 3টি করে আপলোড করা হবে, তাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নিয়মিত এরকম ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো শুরু করা যাক। পিজিসিবি এর 2018 সালের উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি আজকে আমি সলিউশন করে দেখাবো। তো আমাদের আজকের কোশ্চেন পিজিসিবি 2018 এর নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি। তাহলে এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ পরীক্ষার কোশ্চেন। তো প্রথমে আমি ডিপার্টমেন্টাল কোশ্চেনগুলো সলিউশন করে দেখাবো, তারপরের পর্বে আমি নন ডিপার্টমেন্টাল যে কোশ্চেনগুলো এসেছিল 2018 সালে সেগুলো দেখাবো। তো প্রথমে আমরা ডিপার্টমেন্টাল কোশ্চেন দিয়ে শুরু করি। ডিপার্টমেন্টাল কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটি আমরা পড়ব সেটি হচ্ছে সিমেন্টের ল্যাব টেস্ট। পরীক্ষাগারে সিমেন্ট কি কি টেস্ট করা হয় তা লিখুন। এটি হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। সো কোশ্চেন নাম্বার 1 আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পরীক্ষাগারে সিমেন্টের কি কি টেস্ট করা হয়। সিমেন্টের কি কি টেস্ট করা হয়? তো অ্যান্সার হবে পরীক্ষাগারে, এটা আমরা লিখব ল্যাব টেস্ট অফ সিমেন্ট। পরীক্ষাগারের টেস্টগুলো নিম্নে দেওয়া হলো লিখে প্রথম যে কোশ্চেন যেই টেস্টটির নাম লিখব আমরা সেটা হচ্ছে সূক্ষ্মতা পরীক্ষা। সূক্ষ্মতা পরীক্ষা, ইংলিশে আমরা যেটাকে বলি ফাইননেস মডুলাস। ফাইননেস মডুলাস বা সূক্ষ্মতা পরীক্ষা। 2 নম্বর যে টেস্টটির কথা লিখব সেটি হচ্ছে জমাটবদ্ধতা। জমাটবদ্ধতা পরীক্ষা, জমাটবদ্ধতার সময়ের পরীক্ষা। সময় পরীক্ষা, যাকে আমরা বলতে পারি সেটিং টাইম। সেটিং টাইম টেস্ট, এটা 2 প্রকার। একটাকে আমরা বলি ইংলিশে ইনিশিয়াল সেটিং, আর একটা হচ্ছে ফাইনাল সেটিং বা প্রাথমিক জমাটবদ্ধতা পরীক্ষা। প্রাথমিক জমাটবদ্ধতা সময় পরীক্ষা। ইংলিশে খুব শর্ট ব্যাপারটা, বাংলাই কঠিন বলতে গেলে। সেটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে চূড়ান্ত জমাটবদ্ধতার সময়ের পরীক্ষা, সেটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। আমরা সেটিং টাইম টেস্ট লিখলাম। 3 নম্বরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে খুঁতহীনতা। খুঁতহীনতা পরীক্ষা, যেটা ইংলিশ হচ্ছে সাউন্ডনেস টেস্ট। সাউন্ডনেস টেস্ট, খুঁতহীনতা পরীক্ষা। 4 নম্বর হচ্ছে শক্তি পরীক্ষা। যেটাকে আমরা বলবো স্ট্রেংথ টেস্ট। স্ট্রেংথ টেস্ট, স্ট্রেংথ টেস্ট 2 প্রকার। একটা হচ্ছে ক্র্যাশিং স্ট্রেংথ বা চাপ শক্তি, কম্প্রেসিভ স্ট্রেংথ বা ক্র্যাশিং স্ট্রেংথ বলা হয়। চাপ শক্তি পরীক্ষা
বা ক্রাশিং স্ট্রেংথ, ক্রাশিং স্ট্রেংথ GTH স্ট্রেংথ। এবং দ্বিতীয়ত হচ্ছে টান পরীক্ষা, টান শক্তি পরীক্ষা, ইংলিশে টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ। এবং 5 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাসায়নিক গঠন পরীক্ষা। রাসায়নিক গঠন পরীক্ষা বা কেমিক্যাল কম্পোজিশন টেস্ট, কেমিক্যাল কম্পোজিশন টেস্ট। সো আমরা আরেকবার রিভিশন দিয়ে ফেলি। ল্যাব টেস্ট অফ সিমেন্ট বা পরীক্ষাগারের সিমেন্টের যে টেস্ট করা হয় সেগুলো হচ্ছে সূক্ষ্মতা পরীক্ষা, ফাইননেস মডুলাস টেস্ট, জমাটবদ্ধতার সময় পরীক্ষা বা সেটিং টাইম টেস্ট। সেটিং টাইম দুই প্রকার, প্রাথমিক জমাটবদ্ধতা বা ইনিশিয়াল সেটিং টাইম এবং চূড়ান্ত জমাটবদ্ধতার সময় পরীক্ষা যেটা ফাইনাল সেটিং টাইম টেস্ট। এরপর খুঁতহীনতা বা সাউন্ডনেস টেস্ট পরীক্ষা, শক্তি পরীক্ষা, স্ট্রেংথ টেস্ট। স্ট্রেংথ টেস্ট আবার দুই প্রকার, চাপ শক্তি পরীক্ষা বা ক্র্যাশিং বা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট এবং টান শক্তি পরীক্ষা বা টেনসাইল স্ট্রেংথ টেস্ট এবং রাসায়নিক গঠন পরীক্ষা যেটাকে কেমিক্যাল কম্পোজিশন টেস্ট বলা হয়। এছাড়াও স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট, আরও কিছু টেস্ট আছে। এই 5টি লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আশা করা যাক। তো রাসায়নিক গঠন পরীক্ষার মধ্যে ওই পরীক্ষাগুলো পড়ে যাবে। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ লিখতে বলেছে। পূর্ণরূপ লেখার কথা বলা হয়েছিল। এর পরের কোশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন। 3টি অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়েছিল, সেখানে আমাদের যেটি এসেছিল সেটা হচ্ছে পূর্ণরূপ লিখুন। পূর্ণরূপ লিখুন। পূর্ণরূপ লিখতে বলা হয়েছিল। প্রথম হচ্ছে পিভিসি পাইপ। পিভিসি পাইপ, পাইপটা কিন্তু সংক্ষিপ্ত না, পিভিসি এটা আসলে সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড। এবং যেহেতু পাইপ ছিল এখানে আমরা পাইপ লিখে দেব। পিভিসি পাইপ অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড পাইপ। এরপর আমাদের দেওয়া ছিল আইসি শিট। আইসি শিট, আইসি শিট হচ্ছে করুগেটেড আয়রন শিট। তার মানে লোহার ঢেউ দেওয়া শিট বা আমরা যেটাকে ঢেউটিন বলি, এই টাইপের। যদি সেটা লোহা দিয়ে তৈরি করা ঢেউ তোলা শিট হয় সেটাই হচ্ছে করুগেটেড আয়রন শিট বা ঢেউটিন বলি আমরা যেটাকে পরিচিত। ঢেউটিন নামে যেটা আমরা চিনি সেটা হচ্ছে করুগেটেড আয়রন শিট। এরপর তৃতীয়ত আরেকটা দেওয়া হয়েছিল খুবই পরিচিত, যেটা আরসিসি, যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। সো খুবই সহজ 3টি সংক্ষিপ্ত রূপের আমাদের অ্যাব্রিভিয়েশন লিখতে বলেছে। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড পাইপ, আইসি শিট যেটা করুগেটেড আয়রন শিট এবং আরসিসি রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। এরপর আমাদের আরও একটি সহজ কোশ্চেন যেটি এসেছিল, বিপিডব্লিউডি অনুযায়ী একটি ইটের আদর্শ মাপ, একটি ইটের আদর্শ মাপ লিখুন। সো একটি ইটের আদর্শ মাপ আমাদেরকে 2টি পদ্ধতিতে লিখতে বলা হয়েছিল, এফপিএস অ্যান্ড সিজিএস। 2 পদ্ধতিতে যদি লিখি তাহলে আদর্শ মাপ এফপিএস পদ্ধতিতে, আমরা এটা প্রায় সবাই জানি যে এফপিএস পদ্ধতিতে 9.5 ইঞ্চ ইন্টু 4.5 ইঞ্চ ইন্টু 2.75 ইঞ্চ, এটি হচ্ছে
মর্টার, সিমেন্ট মর্টার ছাড়া, যেটাকে আমরা বাংলায় লিখি মশলা ছাড়া আকার হচ্ছে এটা। তো মশলা সহ কত হবে? এফপিএসে মশলা সহ যদি আমরা ধরি, এটা হচ্ছে 10 ইঞ্চ, 5 ইঞ্চ এবং 3 ইঞ্চ। এটা হচ্ছে মশলা সহ মাপ হবে 10, 5, 3 ইঞ্চ। এবং সিজিএস পদ্ধতিতে মশলা ছাড়া আকার হবে 24.2 সেন্টিমিটার ইন্টু 11.4 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার। এটা হচ্ছে মশলা ছাড়া আকার। এবং মশলা সহ এটি হবে 25.4 সেন্টিমিটার ইন্টু 12.7 সেন্টিমিটার ইন্টু 7.6 সেন্টিমিটার। এটা হচ্ছে মশলা সহ। যদিও এখানে বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পারবেন। সো বাংলাদেশের ইটের আদর্শ মাপ হচ্ছে 9.5 ইঞ্চ, 5.5, 4.5 এবং 3.25। এটা হচ্ছে ইঞ্চিতে মশলা ছাড়া, এবং মশলা সহ হচ্ছে 10 ইঞ্চ, কিন্তু এটা ফিট ধরবেন না আবার। এটা হচ্ছে 5 ইঞ্চ এবং 3 ইঞ্চ। সিজিএস পদ্ধতিতে আমরা 24.2 সেন্টিমিটার, 11.4 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হচ্ছে মশলা ছাড়া, 25.4 সেন্টিমিটার, 12.7 সেন্টিমিটার এবং 7.6 সেন্টিমিটার এটা হচ্ছে মশলা সহ। তাহলে আমাদের ইটের আকার লেখা হয়ে গেল। এরপরে আমাদের এফএম থেকে কম্বাইন্ড এফএম এর একটি ম্যাথ এসেছে। একটি নমুনা বালির ওজন 900 গ্রাম এবং সূক্ষ্মতার গুণাঙ্ক 2.5। অপর একটি বালির নমুনার ওজন 800 গ্রাম, এর সূক্ষ্মতা গুণাঙ্ক দেওয়া আছে 2.1। নমুনার মিশ্রিত সূক্ষ্মতা গুণাঙ্ক কত হবে? নমুনা দুটির মিশ্রিত সূক্ষ্মতা গুণাঙ্ক বা কম্বাইন্ড ফাইননেস মডুলাস কত হবে সেটা বের করতে বলা হয়েছে। সো নমুনা দুটির মিশ্রিত সূক্ষ্মতার গুণাঙ্ক কত হবে? সূক্ষ্মতা গুণাঙ্ক কত হবে? সো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখে ফেলি, গিভেন ডাটা, গিভেন আমাদের দেওয়া আছে হচ্ছে প্রথমটার ভর M1 900 গ্রাম, প্রথম স্যাম্পলের ভর হচ্ছে 900 গ্রাম এবং তার সূক্ষ্মতার গুণাঙ্ককে আমরা F1 বলবো 2.5 গ্রাম, 2.5। সূক্ষ্মতার গুণাঙ্কের কোনো একক হয় না, এটা ইউনিটলেস। সো 2.5। অপর একটির যেটি দ্বিতীয়টি সেটির ভর দেওয়া আছে 800 গ্রাম এবং তার সূক্ষ্মতার গুণাঙ্ক দেওয়া আছে F2 বলবো যেটাকে, সেটি হচ্ছে 2.1। আমাদের F কম্বাইন্ড বের করতে বলা হয়েছে, F কম্বাইন্ড কত হবে? সো আমাদের F কম্বাইন্ডের সূত্র কিন্তু আমরা জানি, খুবই সহজ সূত্র, F1 M1 প্লাস F2 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, M1
প্লাস m2। সো আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে হবে যেটা, সেটা হচ্ছে 900 ইন্টু 2.5 প্লাস 800 ইন্টু 2.1, ইংলিশ বাংলা মিক্স হয়ে যাচ্ছে যদিও, 2.5, 2.1, লোক আমরা যেহেতু ইংলিশে লিখেছি সো বাংলা ইংলিশ মিক্স না করে 2.1, 2.5 এভাবে লিখি। সো 900 প্লাস 800, যদি আমরা এটা হিসাব করি তাহলে আমরা যেটা পাবো 900 ইন্টু 2.5 প্লাস 800 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 800 প্লাস 900, আমাদের অ্যান্সার আসবে 2.3117। সো আমরা এখানে 2 ঘর পর্যন্ত 3 ঘর পর্যন্ত নিয়ে লিখে রাখবো 2.312। এটি হচ্ছে কম্বাইন্ড FM অফ দিস টু স্যাম্পল। তার মানে আমরা যদি এই 900 গ্রাম যেটা সূক্ষ্মতার গুণাঙ্ক ছিল 2.5 এবং 800 গ্রামের যেটার সূক্ষ্মতার গুণাঙ্ক ছিল 2.1, এই দুটিকে যদি আমরা মিক্স করি তাহলে যে সূক্ষ্মতার গুণাঙ্ক হবে সেটা হচ্ছে 2.312। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আমরা আরেকটি কোশ্চেন সলভ করব, যেটা ডিপার্টমেন্টাল কোশ্চেনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, SFD এবং BMD, যেটি প্রায় সকল নিয়োগ পরীক্ষায়, সিভিল ইঞ্জিনিয়ারিং সহকারী উপসহকারী সকল নিয়োগ পরীক্ষায় যে কোশ্চেনটি কমন থাকে সেটি হচ্ছে SFD এবং BMDর একটি ম্যাথ। সো SFD এবং BMD অঙ্কন করুন। আমাদের এবারের অঙ্ক যেটি সেটি হচ্ছে SFD ও BMD অঙ্কন করুন। আমাদের একটি ওভারহ্যাঙ্গিং বিম দেওয়া আছে, এখানে পিন সাপোর্ট, এবং এখানে রোলার সাপোর্ট। এই বিন্দুতে একটি লোড দেওয়া আছে 175 কিলো নিউটন, এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 30 কিলো নিউটন পার মিটার, এবং সর্বশেষ প্রান্তে আমাদের একটি মোমেন্ট দেওয়া আছে 100 কিলো নিউটন মিটার। এই বিমটির আমাদের SFD এবং BMD অঙ্কন করতে বলা হয়েছে। তো SFD BMD অঙ্কন করার জন্য আমাদের যেটি প্রথম নির্ণয় করতে হবে সেটি হচ্ছে এই বিন্দুর রিঅ্যাকশন ফোর্স। আমাদের বিন্দুগুলোকে আমরা চিহ্নিত করব, A, B, C, D এরকম নামকরণ করব। এরপর এই বিন্দুর যে রিঅ্যাকশন সেটাকে বলবো RA, এবং এই বিন্দুতে একটা রিঅ্যাকশন থাকবে যেটার নাম দেব R of D। এই R of A এবং R of D বের করা প্রথম কাজ আমাদের। সো আমাদের এটা বের করতে যে পদ্ধতি আমরা অবলম্বন করব সেটি হচ্ছে, আমি এই 100 কিলো নিউটন মিটারটাকে উপরে লিখি, 100 কিলো নিউটন মিটার। সো আমরা এই পাশে হিসাবটা আগে করে ফেলি। সামেশন অফ MA, এ বিন্দুতে আমরা মোমেন্ট নেব ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই ইকুইলিব্রিয়ামের শর্তে, এটার অল মোমেন্টের সামেশন অফ A হবে 0। সো আমরা এখানে লিখতে পারি 175 ইন্টু, ডিস্টেন্সগুলো দেওয়া আছে আমাদের, ডিস্টেন্সগুলো আমি উল্লেখ করে দিই।
ডিস্টেন্স 3 মিটার 5 মিটার এবং এইটার ডিস্টেন্স আমাদের দেওয়া নেই এবং ওটা আমাদের লাগবেও না। সো 175 ইন্টু 3 প্লাস, যেহেতু এ বিন্দুকে 175 ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, 175 ইন্টু 3, এখানে 30 ইন্টু 5 ডিস্ট্রিবিউটেড, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সো এখানে 5 মিটারে 30 কিলোনিউটন মিটার যেহেতু আছে, 5 দিয়ে গুণ করলে এটা হবে 150। সো 150 কিলোনিউটন এটা কাজ করবে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেডের লোডের ঠিক মধ্যবিন্দুতে, সেন্ট্রয়েডে। সো এ বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে 3 3 6 আর হচ্ছে 2.5, তাহলে 6 7 8 8.5। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আর ডি, এটা হবে নেগেটিভ, যেহেতু এটা অ্যান্টিক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এ বিন্দুর সাপেক্ষে এটাকে অ্যান্টিক্লকওয়াইজ ঘোরাচ্ছে। আর ডি ইন্টু হবে 11, কারণ এ বিন্দু থেকে এই ডি বিন্দুর দূরত্ব 6 + 5 11, এবং সর্বশেষ একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, সেহেতু 100 কিলোনিউটন মিটার হবে এটা পজিটিভ, ইকুয়াল টু 0। এখান থেকে আর ডি আমরা বের করতে পারবো। আর ডির মান যদি আমরা বের করি তাহলে 172.727 কিলোনিউটন আর ডির মান হবে। এরপর আমরা মোমেন্ট না নিয়ে এরপর নিব ফোর্সের সামেশন Fy, আপওয়ার্ড ডিরেকশনে পজিটিভ উল্লেখ করে দেব, ইকুয়াল টু 0। এখানে আর এ উপরের দিকে প্লাস আর ডি উপরের দিকে, -175 -150 ইকুয়াল টু 0। এই 30 ইন্টু 5 150, 175 এটা ডাউনওয়ার্ড, আর ডি আপওয়ার্ড, আর এ হচ্ছে আপওয়ার্ড। সো আপওয়ার্ডগুলো পজিটিভ, ডাউনওয়ার্ডগুলো নেগেটিভ ধরে আমরা ফোর্সের সামেশন নিলাম। সো আর এ এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, এবং আর এ যদি আমরা ক্যালকুলেশন করি আসবে 152.273 কিলোনিউটন। তো আমাদের আর এ এবং আর ডি যেহেতু বের হয়ে গেছে, সো আমরা এখন এসএফডি বিএমডি অঙ্কন করব। এসএফডি বিএমডিতে প্রথম আমরা এসএফডি যখন অঙ্কন করব তখন আমাদের নিউট্রাল এক্সিস নেব এটা। সো এখানে আপওয়ার্ডের পজিটিভ, ডাউনওয়ার্ডের নেগেটিভ হবে। তো আর এর মান আমরা দেখছি 152.273 কিলোনিউটন। আপওয়ার্ড ডিরেকশনে যাব, যেহেতু পজিটিভ ফোর্স, পজিটিভ শেয়ার। সো এরপর এই পর্যন্ত কোনো ফোর্স না থাকায় নেগেটিভ পজিটিভ কিছুই হবে না, সোজা একটা রেখা আসবে বিবিন্দুতে 175 ডাউনওয়ার্ড। সো 152 - 175 আমরা পাবো নেগেটিভ অফ -22.7, এবং আমরা যদি এরপর সি বিন্দু পর্যন্ত কোনো লোড নেই, সো এটা স্ট্রেট লাইন হবে। এখানে ইউনিফর্মলি লোড আছে হচ্ছে 30 ইন্টু 5, সো 150 যদি আরও এটার সাথে মাইনাস করি তাহলে সেটা এখানে যে মিশবে, যেটা হবে 22.7 না 22.727 হবে আমাদের এখানে 72, এটা লিখে ফেলি, -22.727, এবং এইটার সাথে আরও বিয়োগ হবে -150, তাহলে এটা হবে -172.727, এবং আমাদের আর ডি মান আছে 172.727। সো এইটার সাথে আর ডি যেহেতু আপওয়ার্ড ডিরেকশনে আছে, পজিটিভ উপরে চলে যাবে।
সো এই বিন্দুতে গিয়ে 0 হয়ে যাবে এবং এইটুকুতে কোনো শেয়ার নেই সেহেতু এটা 0। সো আমরা 0 থেকে শুরু করেছিলাম, 0তে গিয়ে মিশেছে। সো এটাই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স। সো আমরা এটাকে একটু ইন্ডিকেট করার জন্য এইভাবে দিয়ে দিই। তো এইটাই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, এটাই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা এসএফডি। এর একক হচ্ছে কিলো নিউটন। এরপর আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে বিএমডি। বিএমডি আঁকার জন্য আমরা এইটাকে নিউট্রাল এক্সিস নিয়ে নিব। বিএমডিতে এটা নিউট্রাল এক্সিস নিলে আমরা এখানে জানি এসএফডির এরিয়াই হচ্ছে বিএমডি। সো 3 × 152.273, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 × 152.273, এটা হবে 456.82, 456। এবং এটা যেহেতু রেক্টেঙ্গুলার, তাহলে আমাদের এখানে হবে ট্রায়াঙ্গুলার বিএমডি। এরপর আমরা এখানে পাচ্ছি -22.727 × 3, এটা যদি আমরা এটা থেকে মাইনাস করি তাহলে আমাদের আসবে 388.63, এটা ছিল হচ্ছে 456.82, এটা হবে 388.64। এরপর আমাদের এখানে হচ্ছে এটা ট্রাপিজয়েডাল সেকশন। ট্রাপিজয়েডাল সেকশনে আমরা জানি প্যারালাল বাহু দুটির যোগফল ডিভাইডেড বাই 2 ইন্টু প্যারালাল বাহু দুটির দূরত্ব। সো ট্রাপিজয়েডাল সেকশনের এরিয়া যদি আমরা এখানে বের করি, এখানে আমরা জানি ট্রাপিজয়েডাল সেকশন যেহেতু কিছুটা ত্রিভুজ সেকশন থাকে তার মধ্যে, এটা হবে 2 ডিগ্রি কার্ভ। এখানে আমরা যদি এটা থেকে এই ট্রাপিজয়েডালের এরিয়াটা বাদ দিই, 388.64 থেকে এই ট্রাপিজয়েডালের এরিয়া যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো -100। সো -100, যেহেতু -100, এটা একটু 2 ডিগ্রি কার্ভ হবে এবং -100-এ গিয়ে এখানে মিশবে -100। এবং -100 থেকে এই পর্যন্ত কোনো শেয়ার ফোর্স এবং মোমেন্ট কিছুই নেই। সো আমরা এটা সোজা এখানে যাবে এবং এখানে একটা মোমেন্ট আছে পজিটিভ 100 কিলো নিউটন। সো এখানে গিয়ে 0-তে মিশে যাবে। সো 0 থেকে শুরু হয়েছিল, 0-তে মিশে গেছে। এটাই হচ্ছে আমাদের, স্ট্রেট করে দেওয়াটা ভালো, এটা হচ্ছে -100, এর সাথে +100 হয়ে 0-তে মিশে যাবে। তো এটাকে আমরা একটু ইন্ডিকেট করে দিই। তো এগুলো পজিটিভ, এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। সো এটা হচ্ছে বিএমডি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এই পর্বে আমি পিজিসিবি 2018 সালের যেই কোশ্চেনটি এসেছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার, সেই কোশ্চেনটির ডিপার্টমেন্টাল কোশ্চেনের অধিকাংশ কোশ্চেনই সলভ করে দিলাম। নেক্সট পর্বে এই 2018 সালের কোশ্চেনের বাকি যেই কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর সলিউশন করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এবং এই কোশ্চেনের যদি আপনারা পিডিএফ, এই কোশ্চেনের সলিউশনের যদি পিডিএফ সংগ্রহ করতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা এই কোশ্চেনের সলিউশনটি ডাউনলোডও করে নিতে পারবেন পিডিএফ আকারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।